হাই ডিয়ার স্টুডেন্টস, প্রিভিয়াস ক্লাসে আমরা লজিস্টিক গ্রোথ এবং এক্সপোনেনশিয়াল গ্রোথ এগুলো দেখেছিলাম, তাই তো? এগুলো আলোচনা করেছিলাম। আর সেই সঙ্গে সঙ্গে যে লজিস্টিক গ্রোথ এবং এক্সপোনেনশিয়াল গ্রোথ, এই দুই প্রকার গ্রোথের একটা যে গাণিতিক রূপ ছিল সেটাও আমরা দেখিয়েছিলাম। এবার আজকে আমরা পড়ব হচ্ছে পপুলেশনের অন্যান্য কয়েকটি ছোট ছোট বিষয় আছে যেগুলো তোমাদের একটু দেখতে হবে। সেই বিষয়গুলো আজকে আমরা একটু দেখব। তার আগে একটা কথা বলি যে গতদিন যে লজিস্টিক গ্রোথের যে গাণিতিক রূপটা আমরা দেখেছিলাম, সেখানে আমার একটু লিখতে গিয়ে মিস্টেক হয়ে গেছিলো। সেই জায়গাটা তোমাদের আমি ডেসক্রিপশানে, ওই ভিডিও ডেসক্রিপশানে বলে দিয়েছি। তো সেই জায়গাটা তোমরা একটু দেখে নেবে। সেটা কি আমি বলে দিচ্ছি। যেটা আমি বলেছিলাম যে এরকম বলেছিলাম যে dn বাই dt ইকুয়াল টু r ইন্টু 1 মাইনাস n বাই কে, এই কথাটা লিখেছিলাম। কিন্তু এখানে বলেছিলাম যে 1 মাইনাস n বাই কে হচ্ছে পপুলেশনের এনভায়রনমেন্টের পরিবেশগত বাধা, তাই তো? ঠিকই বলেছিলাম। কিন্তু এটাও বলেছিলাম যে dn বাই dt অর্থাৎ এক্সপোনেনশিয়াল গ্রোথের কোনো পপুলেশনের বা এনভায়রনমেন্টের কোনো বাধা থাকে না, কিন্তু লজিস্টিক গ্রোথে বাধা থাকে। তাহলে অ্যাকচুয়ালি সূত্রটা হবে লজিস্টিক এক্সপোনেনশিয়াল গ্রোথের যে সূত্র, তার সঙ্গে পরিবেশগত বাধাটা গুণ করতে হবে। সূত্রটা এটাই হবে। কিন্তু আমি ইকুয়েশনটা লেখার সময় ভিডিওতে তারপর আর এর পর এনটা মিস্টেক করে দিয়েছি, মানে আর এর পর এনটা লিখতে ভুলে গিয়েছিলাম, যে কারণে সূত্রটা হয়ে গেছিলো আর ইন্টু 1 মাইনাস এন বাই কে। তো আমি এটা ডেসক্রিপশন বক্সে এটা বলে দিয়েছি, তোমরা একটু প্রিভিয়াস ক্লাসটা ওই জায়গাটা একটু দেখে নিও। যে সূত্রটা হবে আর ইন্টু এন, অর্থাৎ এক্সপোনেনশিয়াল গ্রোথ ইন্টু পরিবেশগত বাধা। এটাই হচ্ছে লজিস্টিক গ্রোথ। কেমন? ওকে, থ্যাংক ইউ। এবার আজকে আমরা দেখব হচ্ছে পপুলেশনের ফ্লাকচুয়েশন বা পপুলেশনের অস্থিরতা। আমরা যখন এক্সপোনেনশিয়াল এবং লজিস্টিক গ্রোথ পড়ছিলাম, তখন একটা বিষয় আমরা কি দেখেছিলাম, যে এরকম একটা গ্রাফ আমরা পেয়েছিলাম, যেখানে এদিকে কি ছিল, সময় ছিল, আর এদিকে কি ছিল, এন ছিল, তাই তো? পপুলেশনের সাইজ। আর এই বরাবর কি ছিল, এই বরাবর ছিল কে বা পপুলেশনের বা এনভায়রনমেন্টের ক্যারিং ক্যাপাসিটি। এবার ঘটনা হচ্ছে এই যে কোনো একটা পপুলেশনে যখন গ্রোথ হচ্ছে, সে লজিস্টিক হোক বা এক্সপোনেনশিয়াল হোক, আমরা কি দেখছিলাম, যখন ক্যারিং ক্যাপাসিটিতে পৌঁছে যাচ্ছে তখন কিন্তু পপুলেশনের সংখ্যা কিন্তু আর বৃদ্ধি পাচ্ছে না, বা এনের সংখ্যা বা পপুলেশন সাইজ কিন্তু আর বৃদ্ধি পাচ্ছে না। এই ব্যাপারটা আমরা দেখেছিলাম, তাই তো? এবার হচ্ছে সেটা অ্যাকচুয়াল ঘটনাটা কি ঘটে, অ্যাকচুয়াল ঘটনাটা বৃদ্ধি পায় না তা না। অ্যাকচুয়াল ঘটনা হচ্ছে চলে যায় স্থিতিশীল দশার উপরে চলে যায়। কোথায় চলে যায়? স্থিতিশীল দশার উপরে চলে যায় বৃদ্ধি পেতে পেতে। তখন কি হয়, পপুলেশন যেহেতু ক্যারিং ক্যাপাসিটির উপরে চলে গিয়েছে, তখন সংখ্যাটা সেখানে থাকে না, সংখ্যাটা নেমে যায়, নেমে গিয়ে ক্যারিং ক্যাপাসিটির নিচে নেমে যায়। বুঝতে পেরেছো? তারপরে যেহেতু ক্যারিং ক্যাপাসিটির নিচে নেমে গিয়েছে, মানে এখানে আরও স্টুডেন্ট মানে আরও পপুলেশনের যে জীব সেটা ধরবে, তার জন্য তখন কী হয়, পপুলেশনের আবার গ্রোথ হয়ে আবার ক্যারিং ক্যাপাসিটির উপরে চলে যায়। এর ফলে কি হয়, একবার ক্যারিং ক্যাপাসিটির উপরে চলে যায় নাম্বার, এনের নাম্বার একবার নিচে চলে আসে, একবার উপরে চলে যায় একবার নিচে চলে আসে। এই ব্যাপারটাকে বলা হয় পপুলেশনের ফ্লাকচুয়েশন বা পপুলেশনের অস্থিরতা। পপুলেশনটা অ্যাকচুয়ালি স্থিতিশীল থাকে না, স্থির থাকে না। ব্যাপারটা একটু আমি খুব সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে বুঝে যাবে। মনে করো এটা তোমার রুম, তুমি এই রুমে থাকো। তোমার এই রুমে মনে করো যে 50 জন, তোমরা 50 জন বান্ধবী মিলে একসঙ্গে বা বন্ধু মিলে একসঙ্গে এই রুমে থাকতে পারবে, 50 জন থাকতে পারবে। এবার তাহলে এই রুমের ক্যারিং ক্যাপাসিটি বা এই রুমের ক্যারিং ক্যাপাসিটি কত হলো? কে ইকুয়াল টু কত হলো? 50, তাই তো? 50 হলো। এইবার যদি এই রুমে ক্যারিং ক্যাপাসিটির থেকে আরও বেশি আসে, আরও 5 জন বেশি চলে আসলো, যদি 55 জন হয়ে যায়, তখন কি হবে, তোমরা 50 জন এই রুমে ঠিকঠাক চলাফেরা করতে পারছিলে, ঠিকঠাক বসতে পারছিলে, জায়গা পাচ্ছিলে। 50 যে খাবার দিয়ে যাচ্ছিলো রুমে, চা বিস্কিট দিয়ে যাচ্ছিলো আপ্যায়নের জন্য, সেগুলো 50 জনের জন্যই পাঠাচ্ছিলো, তাই তো? এবার সেইগুলো কিন্তু ঠিকঠাক ছিল, সবাই ঠিকঠাক পাচ্ছিলে। এবার যখনই আরও 5 জন বেশি ঢুকে গেল, তখন 5 জন কি হচ্ছে, সেখানে বসার জায়গা পাচ্ছে না, খাবার পাচ্ছে না, কিছুই পাচ্ছে না। তার মানে একটা অসুবিধা তৈরি হয়ে যাচ্ছে। তখন কি হয়, বলে এই রুমে আর থাকা যাচ্ছে না, আমরা 7 জন 8 জন বেরিয়ে যাচ্ছি, তাহলে রুমটা খালি হবে। তখন কি হয়, এই 5 জন প্লাস আরও কয়েকজন এই রুম থেকে বেরিয়ে যায়। বেরিয়ে গিয়ে কি হয়,
রুমটা একটু খালি হয়ে গেল। এবার মনে করো 48 জন আছো, তখন 48 জন যখন আছো পপুলেশনে ওই রুমের মধ্যে, তখন তোমরা খোলামেলা অবস্থায় আছো, ঠিকঠাক আছো, কোনো অসুবিধা হচ্ছে না। এবার আরও দুজন এসে দেখছে আর এই রুমে তো 50 জন ধরবে, এর মধ্যে 50 জন ধরবে, কারণ 48 জন আছে, তাহলে আমরা আর 2 জন বা 3 জন আমরা ঢুকে যাই। এবার যখন 2 জন ঢুকলো তখন কি হচ্ছে, 50 জন হয়ে গেল। এবার 50 জন হচ্ছে মানে কি একদম টাইট কন্ডিশন। সেই সময় কি হয়, টাইট কন্ডিশন, এটা সবসময় মাথায় রাখবে, পপুলেশন কখনো ক্যারিং ক্যাপাসিটিতে থাকতে পারে না। একটা পপুলেশন কখনোই ক্যারিং ক্যাপাসিটিতে থাকতে পারে না, সবসময় ক্যারিং ক্যাপাসিটির নিচে পপুলেশনের জীবের সংখ্যা থাকে। তাহলে এটা ক্যারিং ক্যাপাসিটির মধ্যে চলে এসছে, ক্যারিং ক্যাপাসিটি, তখন কি হয়, আরও অসুবিধা হয়, তখন আরও 2 জন বেরিয়ে যায়। বা ধরো 2 জনের জায়গায় আরও আবার 5 জন চলে আসলো, তখন কি হলো, তখন 53 জন হয়ে গেল, যেটা ক্যারিং ক্যাপাসিটির থেকে বেশি হয়ে গেল। তখন কি হয়, কিছুক্ষণ পর আবার 4 জন বা 7 জন বেরিয়ে গেল। যদি 7 জন বেরিয়ে তাহলে পপুলেশন কতজন থাকলো, 46। বুঝতে পেরেছো? তখন পপুলেশনের সংখ্যা আবার কমে গেল। তার মানে এইখানেও তাই হয়, যখন পপুলেশনের বৃদ্ধি পেয়ে পেয়ে ধীরে ধীরে পপুলেশনটা ক্যারিং ক্যাপাসিটিতে পৌঁছে যায়, তখন কি হয়, কিছুক্ষণের জন্য সেই পপুলেশনে জীবের সংখ্যা ক্যারিং ক্যাপাসিটি থেকে বৃদ্ধি পায়। কিন্তু যেহেতু ক্যারিং ক্যাপাসিটি থেকে বৃদ্ধি পেলে পপুলেশনে সেটা ধারণ ক্ষমতার থেকে বেশি হয়ে গেল, রুমের ধারণ ক্ষমতা থেকে যেমন বেশি হচ্ছিল, তখন কি হয়, কিছু সংখ্যক জীব মারা যায়, মারা গিয়ে পপুলেশনের সংখ্যা সাইজ ক্যারিং ক্যাপাসিটির নিচে চলে আসে। আবার যখন ক্যারিং ক্যাপাসিটির নিচে চলে আসে, তখন ওই পপুলেশনে আরও জীবের সংখ্যা ধরার মতো ক্ষমতা আছে। যেমন এই ঘরে যখন 7 জন বেরিয়ে গেল, তখন আরও 3 জন বা 4 জন ধরার মতো ক্ষমতা ছিল, ঠিক সেই রকম তখন এখানেও বৃদ্ধি পায়। তখন কি হয়, আবার বৃদ্ধি পায়, যেরকম দ্বিতীয়বার এই রুমে আরও লোকজন প্রবেশ করেছিল, ঠিক সেরকম আবার পপুলেশনের সংখ্যা বৃদ্ধি পায়। এখানে কিসের মাধ্যমে বৃদ্ধি পায়, জন্মের মাধ্যমে বৃদ্ধি পায়। এবং আবার যখন ক্যারিং ক্যাপাসিটির উপরে চলে যায়, তখন সংখ্যাটা আবার ধীরে 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 নিচের দিকে নেমে যায় জীবের মৃত্যুর মাধ্যমে। এইভাবে ক্যারিং ক্যাপাসিটিতে কোনো পপুলেশনে জীবের সংখ্যা পৌঁছে গেলে কি হয়, অর্থাৎ স্থিতিশীল দশার পৌঁছে গেলে কি হয়, পপুলেশনটা একবার ওঠা একবার নামা, অর্থাৎ জীবের সংখ্যা একবার বৃদ্ধি পায় ক্যারিং ক্যাপাসিটি থেকে, একবার কমে যায়, একবার বৃদ্ধি পায়, একবার কমে যায়। এই যে পপুলেশনটা অ্যাকচুয়ালি স্থিতিশীল বললো, সেটা স্থিতিশীল কিন্তু নয়, স্থির দশায় থাকে না। এই ব্যাপারটাকে বলা হয় পপুলেশনের অস্থিরতা বা পপুলেশন ফ্লাকচুয়েশন। বুঝতে পেরেছো? তাহলে এটা কিসের গ্রাফ হলো, পপুলেশন ফ্লাকচুয়েশন বা পপুলেশনের অস্থিরতা। এইবার হচ্ছে এই অস্থিরতা কখন দেখা যায়, এই অস্থিরতা দেখা যায় কোনো কোনো জীবের ক্ষেত্রে সারা বছর সবসময় দেখা যায়। কখন দেখা যায়, সারা বছর দেখা যায়। আর কোনো কোনো জীবের ক্ষেত্রে সেটা ঋতু ওয়াইজ দেখা যায়, যে বর্ষাকালে জীবের সংখ্যা খুব বৃদ্ধি পাচ্ছে, কিন্তু বাড়া কমা হচ্ছে, কিন্তু শীতকালে সেরকম ঘটনা কিন্তু হচ্ছে না। বা দেখা যাচ্ছে বর্ষাকালে বৃদ্ধি পাচ্ছে, শীতকালেও কমে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে বর্ষাকালে বৃদ্ধি পাচ্ছে, আবার শীতকালে কমে যাচ্ছে। বা বর্ষাকালে বৃদ্ধি পাচ্ছে, শরৎকালে কমে যাচ্ছে। আবার শীতকালে বৃদ্ধি পাচ্ছে, তো বসন্তকালে কমে যাচ্ছে। অর্থাৎ একটা ঋতু অনুযায়ী কি হচ্ছে, বাড়ছে কমছে, এরকম ঘটনা ঘটে। এই ফ্লাকচুয়েশন সেই দিক থেকে বলা হয় 2 প্রকার। একটা হচ্ছে অ্যানুয়াল, যেটা বার্ষিক, আর একটা বলা হয় সিজনাল বা ঋতুভিত্তিক। তাহলে ফ্লাকচুয়েশন কি, ফ্লাকচুয়েশন, পপুলেশনের ফ্লাকচুয়েশন মেনলি 2 প্রকার, 2 টাইপস। একটা হচ্ছে অ্যানুয়াল পপুলেশন ফ্লাকচুয়েশন, আর একটা হচ্ছে সিজনাল পপুলেশন ফ্লাকচুয়েশন। বুঝতে পেরেছো? এবার আমরা যে বিষয়টায় আলোকপাত করব সেটা হচ্ছে সারভাইভারশিপ। কি বললাম, সেটা হচ্ছে সারভাইভারশিপ। কি এই সারভাইভারশিপ? সারভাইভারশিপ হচ্ছে বাংলা টার্ম হচ্ছে উদ্বর্তন। উদ্বর্তন মানে কি, উদ্বর্তন মানে হচ্ছে বেঁচে থাকা, তাই তো, লড়াই করে বা যা করেই হোক বেঁচে থাকা, তাই কি না? এটাকে বলা হয় সারভাইভারশিপ বা উদ্বর্তন। কোনো একটা পপুলেশনে, কোনো একটা পপুলেশন কোনো একটা এনভায়রনমেন্টে থাকে, তাহলে যে এনভায়রনমেন্টে পপুলেশনটা থাকছে, মনে করো এই একটা জায়গা, এটা একটা পরিবেশ, এই পরিবেশের মধ্যে একটা পপুলেশন আছে বা জীবগোষ্ঠী আছে। তাহলে এই পপুলেশনের মধ্যে জীবগুলো যখন বেঁচে থাকছে, তখন এই যে পরিবেশ আছে, এই পরিবেশের সঙ্গে সংগ্রাম করে বেঁচে থাকে, তাই তো, পরিবেশের সঙ্গে সংগ্রাম করে বেঁচে থাকে। এই ঘটনাটাকে বলা হচ্ছে উদ্বর্তন। এই উদ্বর্তনটা টোটাল পপুলেশনের একসঙ্গে হতে পারে, বা পপুলেশনের বয়স ভিত্তিক হতে পারে। ইয়ং জেনারেশন কীরকম বাঁচতে পারছে, ওল্ড জেনারেশন কীভাবে বাঁচতে পারছে, তাই তো, বা যুবকরা কীভাবে বাঁচতে পারছে। এই যে এক একটা বয়স ভিত্তিক দল হয়ে গেল, যে বাচ্চারা, যুবকরা, বয়স্করা, কোন বয়সের দলটা এই পরিবেশে সব থেকে বেশি বেঁচে থাকতে পারছে, বেঁচে থাকার ক্ষমতা বেশি,
এইগুলোর উপর ডিপেন্ড করে বা অথবা বিচার করা হয় পুরো পপুলেশনই কীরকমভাবে এই পরিবেশে বেঁচে থাকছে তার উপর ডিপেন্ড করে বলা হয় যে পপুলেশনের এই জীবগুলো মানে বেঁচে থাকতে পারে বেশি, এই জীবগুলো কম, এই জীবগুলো আরও কম। এই যে ব্যাপারটা এটাকে বলা হয় সারভাইভারশিপ বা উদ্বর্তন। তাহলে উদ্বর্তন ব্যাপারটা যদি ডেফিনেশন বলি তাহলে কি দাঁড়াচ্ছে যে একটি পপুলেশনে একটি বয়স দলের অথবা টোটাল পপুলেশনের, তাই তো, কোনো একটা পপুলেশনের একটি বয়স দলের, বলতে পারি ইয়ং বা বয়স্ক, এরকম একটা বয়স দলের টোটাল পপুলেশনের পরিবেশ ও সময়ের সাপেক্ষে, তাহলে যে পরিবেশ আছে সেই পরিবেশে এবং সময় তো ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, তাহলে সময়ের সাপেক্ষে, তাহলে কি হলো পপুলেশনের বা পপুলেশনের বয়স দলের পরিবেশ ও সময়ের সাপেক্ষে বেঁচে থাকার যে ক্ষমতা সেটাকেই বলা হচ্ছে কি সারভাইভারশিপ। বোঝা গেল? এই যে সারভাইভারশিপ, তাহলে কটা বয়স দল মেনলি আমরা একটা পপুলেশনে দেখতে পাই একটা জীবের মধ্যে? একটা হচ্ছে একদম বাচ্চাকাল, তাই তো, একদম বাচ্চাকাল, আর একটা হচ্ছে যুবককাল, আর একটা হচ্ছে বয়স্ককাল। এই তিনটে কাল দেখা যায়। এই তিনটে কালের কোন বয়স দলের বেঁচে থাকার ক্ষমতা কত বেশি তার উপর ডিপেন্ড করে এই সারভাইভারশিপের একটা কার্ভ তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? কার্ভ তৈরি করা যায় বা একটা গ্রাফ তৈরি করা যায়, সেটাকে প্রকাশ করা হয় এইভাবে। দেখো যে এইদিকে কি যাচ্ছে তাহলে বয়স, তাই তো, বা এজ, আর এইদিকে কি ধরা হয়? এদিকে ধরা হয় যে কতটা উদ্বর্তন হচ্ছে, অর্থাৎ বলা হয় যে শতকরা বা পার্সেন্টেজ অফ সারভাইভারশিপ, বলা হয় শতকরা উদ্বর্তন, বা ইংলিশে বলা হয় পার্সেন্টেজ অফ সারভাইভারশিপ, আর এদিকে হচ্ছে এজ বা বয়স। এর উপর ডিপেন্ড করে দেখা যায় তিন প্রকার কার্ভ দেখা যায়। কীরকম? এক প্রকার কার্ভ দেখা যায় এরকম স্ট্রেট লাইন হয়, এক প্রকার কার্ভ দেখা যায় এরকম উত্তল হয়, আর এক প্রকার কার্ভ দেখা যায় এটা হচ্ছে অবতল হয়। বুঝতে পেরেছো? এই যে তিন প্রকার কার্ভ, তার মধ্যে এটাকে বলা হয় টাইপ 1, বলা হয় টাইপ 1, আর এটাকে বলা হয় টাইপ 2, আর এটাকে বলা হয় টাইপ 3। তাহলে এই টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এই যে কার্ভগুলো, এগুলো কি নির্দেশ করছে সেটা আমাদেরকে একটু জানা দরকার। কি নির্দেশ করছে? দেখো এই যে টাইপ 1, হ্যাঁ, এই যে টাইপ 1 এইখানে যত উপরের দিকে আছে এই বিন্দুটা হচ্ছে জন্ম দেওয়ার বিন্দু, অর্থাৎ ইয়ং, এখান থেকে ইয়ং কাল শুরু হচ্ছে এবং ধীরে ধীরে বয়স্ক কালের দিকে আসছে। তাহলে এটা হচ্ছে মিডিল এজ, এটা ইয়ং এজ, এটা মিডিল এজ, এটা ওল্ড এজ, তাই তো, তিনটে বয়স। দেখো ধীরে ধীরে আমরা যদি এদিকে যাই তাহলে এই বরাবর কোথায় আসছে? এটা তো ইয়ং কাল, তার মানে এটা ইয়ং কাল। আর আরো বয়সটা যখন বাড়ছে তাহলে এই জায়গাটা এই বরাবর, তাহলে এই বরাবর এটা কি হচ্ছে? এখানে ছেদ করছে, এটা এখানে ছেদ করছে, এটা এখানে ছেদ করছে, তার মানে এই জায়গাটা কি হচ্ছে? এই জায়গাটা হচ্ছে মিডিল এজ। বয়সটা যখন আরো বাড়ছে তার মানে এটা কি হলো? এটা ওল্ড এজ হলো, তাই তো। মানে বুঝতে পারছো গ্রাফটা কিরকম? ধীরে ধীরে বয়স বাড়ছে, তার মানে এটা ইয়ং, এটা মিডিল, এটা ওল্ড। বোঝা গেছে? তাহলে এই যে তিনটে বয়স ভিত্তিক, দেখো এই প্রথম যে টাইপ 1 গ্রাফটা, দেখো এখানে কি হচ্ছে? টাইপ 1-এ যে ইয়ং এজ, এই সময় গ্রাফটা অনেকটা স্ট্রেট লাইনের মতো হয়ে যাচ্ছে, অর্থাৎ এই সময়ে মৃত্যু হারটা অনেক কম। মিডিল এজে মৃত্যু হারটা বাড়ছে, ওল্ড এজে মৃত্যু হারটা আরো বেশি বাড়ছে, তাই তো। তার মানে এই গ্রাফটা দেখে মোটামুটি বোঝা যাচ্ছে যে ইয়ং এজ এবং মিডিল এজে মৃত্যুর হার খুবই কম, কিন্তু ওল্ড এজে দেখো খুব দ্রুত হারে মৃত্যু হচ্ছে, তাই তো। তাহলে এই ধরনের এক ধরনের সারভাইভারশিপ এভাবে করে যারা, যে জীবেরা, তাদেরকে ধরা হয় টাইপ 1 এর মধ্যে। কারা এরা? এরা হচ্ছে আমরা, মানুষ, হাতি, মানে যত স্তন্যপায়ী আছে সবাই আমরা। তাহলে এরা কারা? মানুষ, হাতি, অর্থাৎ স্তন্যপায়ীরা। এদের কি হয়? তুমি দেখো মানুষের কিন্তু মৃত্যুর হার বাচ্চাকালে খুবই কম, তাই না? হাতির মৃত্যুর হার বাচ্চাকালে খুবই কম। ইয়ং মানে যখন যুবক হয়, অর্থাৎ 40-50 বছর, তখন একটু কিন্তু বয়সটা, 35 থেকে 45, এই সময় কি মৃত্যুর হারটা একটু বাড়ে। তারপর যখন বয়স্ক হয়ে যায়, অর্থাৎ 60-এর উপরে চলে যায়, তখন কিন্তু মানুষ খুব দ্রুত মৃত্যু হয় মানুষের, তাই তো। তাহলে প্রথম এই যে মৃত্যু কম, তারপরে মৃত্যু বেশি, তারপরে অনেক বেশি। এর ফলে যে কার্ভটা তৈরি হয় সেটা হচ্ছে উত্তল আকৃতির একটা কার্ভ তৈরি হয়। এই কার্ভটাকে বলা হয় টাইপ 1 কার্ভ। বোঝা গেছে? টাইপ 1 বা টাইপ এ। বোঝা গেছে? এই উদাহরণ হচ্ছে মানুষ আর হাতি। তারপরে যেটা দেখতে পাই সেটা হচ্ছে টাইপ 2 কার্ভ। এক্ষেত্রে দেখো স্ট্রেট লাইন, জন্ম মৃত্যুর হারটা কিন্তু ধীরে ধীরে স্ট্রেট লাইন। এই যে স্ট্রেট লাইনটা,
অনেকে হয়তো ভাবছে আমি বলছিলাম উদ্বর্তন, সেখান থেকে মৃত্যু বা জন্ম কিভাবে আসলো। অ্যাকচুয়ালি উদ্বর্তন কিভাবে হবে, যার যার যত মৃত্যু হার কম জন্ম হার বেশি তার তো উদ্বর্তন বেশি হবে। যার জন্ম হার বেশি মৃত্যু হার কম তার কি হবে, উদ্বর্তন বেশি হবে। যার মৃত্যুই হয়ে যাচ্ছে, জীবগুলো মারাই যাচ্ছে, তাহলে তার আবার উদ্বর্তন কিভাবে হবে। যেমন সাপোজ মনে করো যে মাছ, একটা মাছ 10,000 বা 10 লক্ষ ডিম পাড়ছে, ডিম পাড়ার পর শুধু ডিম পারলেই কি হয়ে যাবে। অ্যাকচুয়ালি পূর্ণবয়স্ক পর্যন্ত কতগুলো মাছ বেঁচে আছে সেটা তো আমাকে দেখতে হবে। একটা মাছ 3 লক্ষ ডিম পাড়া বা 10 লক্ষ ডিম পাড়ার পর দেখা যাচ্ছে 300টা মাছ বেঁচে আছে, তাহলে কি এর উদ্বর্তন বেশি হলো? উদ্বর্তন নিশ্চয়ই বেশি হলো না, উদ্বর্তন কম হলো। এবার একটা মানুষ তার সারা জীবনকালে 12টা বাচ্চার জন্ম দিচ্ছে বা 15টা বাচ্চার জন্ম দিচ্ছে, দেখা যাচ্ছে 15টার মধ্যে 14টা বা 13টাই বেঁচে থাকছে, তাহলে এর উদ্বর্তন বেশি হলো না মাছের উদ্বর্তন বেশি হলো? নিশ্চয়ই মাছের উৎপাদন বেশি হলো না, কারণ 10 লক্ষ ডিম করে 300টা বা ডিম মাছ অ্যাকচুয়ালি পূর্ণাঙ্গ হচ্ছে, তাহলে এখানে মৃত্যুর হার তো বেশি। বুঝতে পেরেছো এরকম ব্যাপারটা। তাহলে এই হিসাব করে উৎবর্তনটা হিসাব করা হয় মৃত্যুর হার নির্ধারণ করার পর। এবার টাইপ 2 দেখো, টাইপ 2 এর ক্ষেত্রে স্ট্রেট লাইন পাচ্ছি, তার মানে এখানে কি হয়, সারা জীবনকালে জন্ম মৃত্যু কিন্তু সমান, একদম স্ট্রেট লাইন, অর্থাৎ এদের জন্ম মৃত্যুর হার প্রায় সমান থাকে। এই ধরনের যে গ্রাফটা সেটা বলা টাইপ 2। এক্সাম্পল এটা কাদের দেখা যায়, এটা পাখিদের দেখা যায়, কাদের, বার্ডস, পাখিদের দেখা যায়। তারপরে হচ্ছে টাইপ 3। এই ক্ষেত্রে দেখো পূর্ণ মানে ইয়ংকালে মৃত্যুর হার খুব বেশি, কিন্তু বয়স্ককালে মৃত্যুর হার কম। যেটা একটু আগে বলছিলাম মাছের যখন ডিম পাড়ে প্রচুর ডিম পাড়ে, কিন্তু অনেক মাছ, অনেক চারাপোনা মাছ কিন্তু নষ্ট হয়ে যায়, মারা যায়, অনেক ডিম নষ্ট হয়ে যায়, মাছেরা নিজেরাই খেয়ে ফেলে, তাই তো। তার ফলে কি হয়, ইয়ং এজে কিন্তু এদের মৃত্যুর হার খুব বেশি। এবং তোমার কি বলবো, বয়স্ক যখন ওল্ড এজে চলে যায় তখন মৃত্যুর হার কম, তাই তো। এই ধরনের যে সার্ভাইভারশিপ কার্ভ সেটা হচ্ছে অবতল আকৃতির, এটা বলা টাইপ 3। টাইপ 3 এটা কাদের দেখা যায়, এটা মাছেদের দেখা যায়, ঝিনুকের দেখা যায়। বুঝতে পেরেছো, এই 3 ধরনের সার্ভাইভারশিপ কার্ভ। তাহলে এই 3 ধরনের কি হলো, সার্ভাইভারশিপ কার্ভ আমরা দেখতে পাই। আর এই 3 ধরনের সার্ভাইভারশিপ ঘটে, 3 ধরনের উৎবর্তন, টাইপ 1, টাইপ 2 এবং টাইপ 3। আর টাইপ 1 এর কার্ভটা হয় উত্তল, টাইপ 2 কার্ভ হয় স্ট্রেট লাইন, টাইপ 3 কার্ভ হয় অবতল। এইটুকুই, জাস্ট এইটুকুই জেনে রাখো, তাহলেই যথেষ্ট, এর বেশি তোমাদের দরকার নেই। এরপরে ছোট্ট একটা বিষয়ের উপর আমরা আলোকপাত করব। সেই বিষয়টা কি, সেই বিষয়টা হচ্ছে আর সিলেক্টেড পপুলেশন অ্যান্ড কে সিলেক্টেড পপুলেশন। তো কি এই আর সিলেক্টেড এবং কে সিলেক্টেড পপুলেশন? খুবই সিম্পল ব্যাপার, আমরা জানি পপুলেশনের গ্রোথ হয়, এটা আমরা লজিস্টিক এবং এক্সপোনেনশিয়ালে দেখতে পেয়েছিলাম, তাই তো। তাহলে এই যে পপুলেশনের যে গ্রোথ হয়, যারা অ্যাকচুয়ালি যাদের এক্সপোনেনশিয়াল গ্রোথ হয় তারাই হচ্ছে আর সিলেক্টেড স্পিসিস। যাদের এক্সপোনেনশিয়াল বা যে আকৃতির কার্ভ দেখা যায় তারাই হচ্ছে আর সিলেক্টেড পপুলেশন। সেই পপুলেশনটা হচ্ছে আর সিলেক্টেড পপুলেশন বা আর নির্বাচিত পপুলেশন। কেন এক্সপোনেনশিয়ালটা, কেন আর সিলেক্টেড? কারণ হচ্ছে আর সিলেক্টেড পপুলেশন সেটাকেই বলা হয়, বা আর সিলেক্টেড স্পিসিস, প্রজাতি, তাদেরকেই বলা হয়, কাদেরকে, যাদের খুব দ্রুত বৃদ্ধি হয়। কি হয়, খুব দ্রুত বৃদ্ধি হয়, এটা হচ্ছে অপরচুনিস্টিক। কি বললাম, এরা অপরচুনিস্টিক বা সুবিধাভোগী। কীরকম সুবিধাভোগী? মনে করো যে এটা একটা ফাঁকা মাঠ, এই ফাঁকা মাঠের মধ্যে কোনো কোনো ইয়ে নাই, কোনো প্রাণী নেই, কোনো গাছ নেই, দেখা যাচ্ছে কিছু ঘাস জাতীয় গাছ বা কিছু গ্রাস জাতীয় গাছ পুরো খুব তাড়াতাড়ি পুরো মাঠটাকে দখল করে নিল, পুরো মাঠের মধ্যে ছড়িয়ে পড়লো। অর্থাৎ এদের জন্ম খুব দ্রুত হলো, কারণ ফাঁকা মাঠ পেলো, কোনো পরিবেশগত বাধা নেই, কিছু নেই, খুব দ্রুত বৃদ্ধি পেয়ে গেল, তাই তো। তারপর পুরো মাঠটা দখল করে নিল। কিছু পতঙ্গ আছে, ইনসেক্ট আছে, যারা খুব দ্রুত বৃদ্ধি পেয়ে পুরো মাঠে ছেয়ে গেল, তাই তো। এই যে যেমন এখনকার যুগে পঙ্গপাল তোমরা শুনেছো, খুব পঙ্গপাল খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে, খুব দ্রুত অনেক পঙ্গপাল হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে এই যে স্পিসিসগুলো, এরা হচ্ছে আর সিলেক্টেড স্পিসিস বা আর সিলেক্টেড, এই স্পিসিস নিয়ে যে পপুলেশনটা হচ্ছে সেটা হলো আর সিলেক্টেড পপুলেশন। কীরকম, এরা হচ্ছে অপরচুনিস্টিক, এরা কোনো যেখানে এনভায়রনমেন্টাল বাধা খুব কম, এনভায়রনমেন্টাল বাধা নেই, পরিবেশগত বাধা নেই, সেই জায়গায় নিজেদেরকে খুব দ্রুত বিস্তার করে, নিজেদেরকে খুব দ্রুত নিজেদের বংশ বিস্তার এরা করতে পারে। এরা হচ্ছে আর সিলেক্টেড স্পিসিস।
এবার যখন ওই যে ফাঁকা জায়গাটা পড়েছিল ওখানে যখন ন্যাচারাল যে স্পিসিসগুলো আছে যেখানে ওরা থাকতে পারে তারা যখন পুনরায় ফিরে আসে তখন কিন্তু এই আর সিলেক্টেড স্পিসিসগুলো আবার মারা যায়, এখান থেকে চলে যায়। বুঝতে পেরেছো? তাহলে কে সিলেক্টেড স্পিসিস কারা? কে সিলেক্টেড হচ্ছে তারাই যাদের লজিস্টিক গ্রোথ দেখা যায়। তাহলে কে সিলেক্টেড কারা? যাদের লজিস্টিক গ্রোথ দেখা যায়। কিরকম? মানুষ, হাতি, তাই তো? এরা কিরকম? এদের পপুলেশনের বৃদ্ধি কিন্তু খুব ধীরে ধীরে হয়। একটা হাতি অনেক দিন পরে একটা বাচ্চা পড়ে, একটা মানুষ অনেক দিন পরে একটা বাচ্চার জন্ম দেয়, প্রায় 1 বছর পর, তাই তো? তাহলে আর একটা পঙ্গপাল বা একটা ইনসেক্ট, যে কোনো পতঙ্গ দেখবে 1 মাসের মধ্যে অনেক হাজার হাজার ডিম পাড়ে, অনেক হাজার হাজার বাচ্চা পাড়ে, তাই তো? তাহলে তারা হচ্ছে আর সিলেক্টেড। আর মানুষ দেখো খুব ধীরে ধীরে এদের বৃদ্ধি পায়, এবং যদি এরা ফাঁকা জায়গা পায় তবুও এদের জন্ম কিন্তু যেমন ধীরে ধীরে হয় তেমনই হবে। বুঝতে পেরেছো? এরা হচ্ছে কে সিলেক্টেড স্পিসিস, এবং এই কে সিলেক্টেড স্পিসিস নিয়ে যে পপুলেশন গড়ে ওঠে তাকে বলা হয় কে সিলেক্টেড পপুলেশন। বোঝা গেছে? এদের বৃদ্ধি খুব ধীরে ধীরে হয়। আর কে সিলেক্টেড যে স্পিসিস এদের সাইজ বেশি বড় হয় কার তুলনায়? আর সিলেক্টেড স্পিসিসের তুলনায়। বোঝা গেছে? বা আর নির্বাচিত প্রজাতি বা আর নির্বাচিত পপুলেশন। ক্লিয়ার? ব্যাস এইটুকুই, এর বেশি তোমাদের দরকার নেই। এরপরে হচ্ছে তোমরা জানো যে কোনো একটা পপুলেশনে বৃদ্ধি বা হ্রাস ঘটে, তোমরা এটা দেখেছো এতক্ষণ পড়ার পর। তাহলে এই যে কোনো একটা পপুলেশনের বৃদ্ধি বা হ্রাস ঘটছে, এই বৃদ্ধি বা হ্রাসটা ডিপেন্ড করে যে ওই পপুলেশনে জন্ম কীরকম হচ্ছে অর্থাৎ এবং মৃত্যু কেমন হচ্ছে। অর্থাৎ জন্ম বাই মৃত্যু এই রেশিওটার উপরে কিন্তু ডিপেন্ড করে যে কোনো পপুলেশনে জন্ম হারটা বা মৃত্যু হারটা কেমন হচ্ছে, তার উপর ডিপেন্ড করছে যে পপুলেশনের বৃদ্ধি হচ্ছে না হ্রাস ঘটছে। মানে যদি জন্ম বা মৃত্যু এই রেশিওটা যদি বেশি হয় তার মানে কি জন্ম বেশি হচ্ছে, তার মানে সেই পপুলেশনে বৃদ্ধি পাচ্ছে। আবার জন্ম বা মৃত্যু এই রেশিওটা যদি কম হয় তার মানে কি জন্ম হার কম মৃত্যু হার বেশি, তার মানে পপুলেশন হ্রাস পাচ্ছে। এইটার উপর ডিপেন্ড করে এটার সঙ্গে 100 গুণ করে অর্থাৎ শতকরা বিচার করে এই ব্যাপারটাকে বিচার করা হয়। তো জন্ম বা মৃত্যু এর যে শতকরা পার্সেন্টেজ, অর্থাৎ এর যে পার্সেন্টেজ জন্ম মৃত্যু হার এর যে রেশিও এর যে পার্সেন্টেজ, সেটাকে বলা হচ্ছে ভাইটাল ইন্ডেক্স। কি বললাম? তাহলে ভাইটাল ইন্ডেক্স কি হলো? ভাইটাল ইন্ডেক্স হলো এমন একটা ব্যাপার যে ব্যাপারে কি হয়, জন্ম বা মৃত্যুর শতকরা হিসাব করা হয়, জন্ম বা মৃত্যু রেশিওর শতকরা হিসাব করা হয়, যার থেকে বোঝা যায় যে পপুলেশনটা বৃদ্ধি পাবে না হ্রাস পাবে। যদি জন্ম বা মৃত্যুর পার্সেন্টেজটা যদি বেশি হয় তাহলে কি হবে? পপুলেশন অবশ্যই বৃদ্ধি পাবে, কারণ জন্ম বেশি। যদি জন্ম বা মৃত্যুর পার্সেন্টেজটা যদি কম হয় তাহলে কি হবে? মৃত্যু বেশি হচ্ছে, তার মানে পপুলেশন হ্রাস পাচ্ছে। যদি এটা ইকুয়াল হয়, ওয়ান হয়, এটা যদি ওয়ান হয় তাহলে কি বুঝবো? যে এই পপুলেশনটা যদি ওয়ান হয় তার মানে পপুলেশনটা স্থির আছে, জন্ম মৃত্যুর হার প্রায় সেম, অর্থাৎ পপুলেশনের বৃদ্ধি হচ্ছে না, হ্রাসও হচ্ছে না। বুঝা যাচ্ছে? তাহলে আমরা দেখো এর আগে একটা বিষয় পড়েছিলাম, একটু কম্পেয়ার করে পড়তে হয়, কেমন একটু তুলনা করে পড়তে হয়। আমরা যখন প্রাইমিডগুলো পড়ছিলাম 3 ধরনের প্রাইমিডের আমরা কথা বলেছিলাম, তাই তো? আমরা 3 ধরনের প্রাইমিডের কথা বলেছিলাম। তাহলে এই যে 3 ধরনের প্রাইমিডের কথা বলেছিলাম, এখানে এই ভাইটাল ইন্ডেক্স বিচার করে, ওই পপুলেশনের ভাইটাল ইন্ডেক্স বিচার করে আমরা বলতে পারি যে পপুলেশনের সাইজটা কীরকম হবে, মানে পপুলেশনের আকারটা কীরকম হবে, পিরামিড আকার হবে না কলসাকার হবে না ঘণ্টাকৃতি হবে, এটা কিন্তু ভাইটাল ইন্ডেক্স দিয়ে বলা যায়। বুঝতে পেরেছ? এরপরে হচ্ছে আমরা যে ব্যাপারটা জানবো সেটা হচ্ছে লিঙ্কন ইন্ডেক্স। দেখো আমরা যখন এতক্ষণ ধরে পপুলেশন পড়ছি বলেছি এন হচ্ছে পপুলেশনের সাইজ, এন এর মাধ্যমে পপুলেশনে কতগুলো জীবের সংখ্যা আছে সেটাকে বোঝানো যায়। আমার প্রশ্ন হলো কোনো একটা পপুলেশনে এই যে এন এর সংখ্যাটা কত তুমি কিভাবে বিচার করবে, কিভাবে নির্ণয় করবে? ধরো তোমাকে একটা বনে ছেড়ে দিলাম, সুন্দরবনে বাঘ আছে, তুমি কি বাঘ গুনতে পারবে না তো? যে বাঘ কটা আছে, এই একটা বাঘ দেখলাম মানে এটা বাঘ, ওটা একটা বাঘ দেখলাম, দুটো তিনটে, এইভাবে কিন্তু তুমি বাঘ গুনতে পারবে? তুমি বাঘ ওইভাবে কিন্তু গুনতে পারবে না যে এটা বাঘ এটা বাঘ এটা বাঘ এটা বাঘ, এইভাবে কিন্তু তুমি বাঘ গুনতে পারবে না। তাহলে কোনো একটা পপুলেশনে যে জীবের সংখ্যাটা, প্রজাতির সংখ্যাটা, জীবের সংখ্যাটা কতটা, 100টা 500টা 1000টা, সেটা কিভাবে গুনবো? এই অর্থাৎ এন এর সংখ্যাটা কিভাবে গুনবো,
এটা গুনার জন্য একটা ফর্মুলা আছে, অনেক ফর্মুলা আছে, তার মধ্যে একটা হচ্ছে লিঙ্কন ইন্ডেক্স। কি বলা হয়? লিঙ্কন ইন্ডেক্স। এটাকে বলা হয়, এটা আরও একটা নাম আছে, সেটা হচ্ছে মার্ক অ্যান্ড ক্যাপচার থিওরি। মার্ক অ্যান্ড ক্যাপচার থিওরি, ক্যাপচার অ্যান্ড মার্ক, সরি, মার্ক ক্যাপচার বা ক্যাপচার মার্ক যা বলবা, থিওরি। এই থিওরি অনুযায়ী কি হয়, এই থিওরিটা হচ্ছে অ্যাকচুয়ালি কি করা হয়, মনে করো এই একটা পপুলেশন আছে, এই পপুলেশনে মনে করো বাঘের পপুলেশন। এবার এই বাঘের পপুলেশনে কতগুলো জীব আছে, কতগুলো বাঘ আছে, সেটা কিন্তু গুণা খুব দুষ্কর ব্যাপার। একটা একটা করে বাঘ ধরতে গেলে, কাউন্ট করতে গেলে তো কামড়ে খেয়ে নেবে, তাই না? তার জন্য এর একটা সূত্র আছে, সেটা কি হয়, প্রথমে কি করা হয়, এই পপুলেশন থেকে কিছু বাঘকে কালেক্ট করা হয়, বা কিছু অন্য যে কোনো জীব, হরিণ হোক বা বাইসন হোক, যাই হোক না কেন, সেই জীবকে প্রথমে কয়েকটাকে কালেক্ট করা হয়। প্রথমে ধরো এই পপুলেশন থেকে 100টা বাঘকে কালেক্ট করা হলো। কালেক্ট করে প্রত্যেকটা বাঘকে মার্ক করে দেওয়া হলো, প্রত্যেকটা গায়ে, বাঘের গায়ে হয়তো একটা স্টিকার লাগিয়ে দেওয়া হলো। এটাকে মার্ক করা বলতে পারে, কোনো কিছু দিয়ে মার্ক করা হলো। তাহলে স্টিকার লাগিয়ে দেওয়া হলো, তারপরে ছেড়ে দেওয়া হলো, 100টাকেই ছেড়ে দেওয়া হলো। তাহলে প্রথমে কী করলাম, ক্যাপচার করে মার্ক করলাম, মার্ক করে ছেড়ে দিলাম, ঠিক আছে? এইবার এই 100টা বাঘ ছেড়ে দেওয়ার পর কিছুদিন পর সেটা 1 মাসের বেশি হতে হবে, 1 মাসের বেশি হওয়ার বা তারপরে 2 মাস বা 3 মাস বা 1 বছর পর এসে আবার আমি এই অঞ্চলে যে জীবটা কোথায় এসেছে, সেটা বাঘ বা হরিণ হোক, যাই হোক না কেন, তাকে ধরে নিলাম। দিয়ে তার সেকেন্ড টাইম মনে করো যে আমি 300টা ধরলাম, ঠিক আছে? 300টা ধরার পর দেখছি এখানে যে আমি মার্ক করে রেখেছিলাম, সেই মার্ক করা আছে 10টা। কটা আছে? সে মার্ক করা আছে 10টা। তাহলে প্রথমে আমি কি করেছিলাম, কিছু ধরেছিলাম, 100টা ধরে মার্ক করেছিলাম, মার্ক করে ছেড়ে দিয়েছিলাম। তারপরে দ্বিতীয়বার 1 মাস বা 2 মাস পরে এসে 300টা ধরার পর সেখানে দেখছি এই মার্ক করা প্রজাতিগুলো, বাঘগুলো 10টা আছে। তাহলে ওই পপুলেশনের জীবের সংখ্যা কত দাঁড়ালো? সেটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রথমে যে আমি মার্কটা করেছিলাম, তাই তো, প্রথমে যে আমি মার্কটা করেছিলাম বা প্রথমে যে আমি ধরেছিলাম, ধরে মার্ক করেছিলাম, সেটা কত, 100 ইন্টু সেকেন্ড টাইম আমি কতগুলো ক্যাপচার করেছি, সেকেন্ড টাইম আমি 300টা ক্যাপচার করেছি। সেই 300টা ক্যাপচার করার মধ্যে আমি কতগুলো মার্ক পেয়েছি, 10টা মার্ক পেয়েছি। তাহলে n ইকুয়াল টু দাঁড়াবে 100 ইন্টু 300/10, সো কত দাঁড়ালো, 3000। তাহলে পপুলেশনের সংখ্যা কত দাঁড়ালো, জীবের সংখ্যা কত দাঁড়ালো, 3000। এইভাবে যে সূত্রটা আসে, সেই সূত্রটা তাহলে অ্যাকচুয়ালি কি হলো, অ্যাকচুয়ালি হলো ক্যাপচার, সি মানে ক্যাপচার লিখছি, ক্যাপচার অ্যান্ড মার্ক মানে যে ক্যাপচার অ্যান্ড মার্ক মানে হচ্ছে সিএম লিখলাম, ক্যাপচার মার্ক, তোমরা এটা লিখে নেবে খাতা, ইনটু কি হলো, সেকেন্ড টাইম যে ক্যাপচার করলাম, তাহলে সেকেন্ড ক্যাপচার, তাই তো, সেকেন্ড ক্যাপচার বাই দ্বিতীয়তে কি হবে, সেকেন্ড টাইমে যে ক্যাপচার্ড মার্ক, তাই তো। তাহলে ক্যাপচার্ড মার্ক, তাহলে প্রথমে বাংলায় বলতে পারি চিহ্নিতকরণ করে ছেড়ে দেওয়া, প্রথমে ক্যাপচার করে চিহ্নিতকরণ করে ছেড়ে দেওয়া, ইনটু দ্বিতীয়বার যতগুলো ক্যাপচার করেছি বাই সেকেন্ড টাইম ওই ক্যাপচারের মধ্যে যতগুলো মার্ক করা পেয়েছি। এটাই হচ্ছে লিঙ্কন ইন্ডেক্স। এইভাবে এই পপুলেশনের জীবের সংখ্যা বার করা হয়। এই সূত্রটা মাথায় রাখবে, এখান থেকে একটা অঙ্ক আসে, কখনো কখনো উচ্চ মাধ্যমিকে এখান থেকে দেয়। নিটের জন্য যারা পড়ছো তাদের কাছে এটা ভেরি 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 ইম্পর্টেন্ট, এটা নিটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কোশ্চেন কিন্তু দেয়, তোমাদেরকে বলে দেয় যে কোনো একটা পপুলেশনে বাঘের বা হরিণের এতগুলো জীব প্রথমে ধরা হয়েছিল, ধরে ছেড়ে দেওয়া হয়েছিল, দ্বিতীয়বার এতগুলো ধরা হয়েছিল, তার মধ্যে এতটা মার্ক করা ছিল, ওই পপুলেশনের সাইজ কত, তখন এইভাবে করবে। পপুলেশনের সাইজ মানে হচ্ছে জীবের সংখ্যাটা বার করতে হবে। ওকে, এই গেল মোটামুটি আজকের ক্লাস, ঠিক আছে। আজকের ক্লাস কমপ্লিট হলো এবং সেই সঙ্গে সঙ্গে এই চ্যাপ্টারটারও কমপ্লিট হয়ে গেল। এবার যারা নিটের জন্য খাটছো বা ধরে নিয়েছো যে আমি রানিংয়ে নিট লাগাবো, এইরকম যারা স্টুডেন্ট আছো তাদের জন্য আমি আরও একটা বিষয় একটু আলোচনা করব। তো যারা ইন্টারেস্টেড তারা এটুকু দেখতে পারো, ভিডিওটা কন্টিনিউ করতে পারো।
ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে দেখো আমরা পড়ছিলাম ক্যারিং ক্যাপাসিটি, তাই তো? ক্যারিং ক্যাপাসিটি কি বলছিলাম? ক্যারিং ক্যাপাসিটি। ক্যারিং ক্যাপাসিটি বলছিলাম কি, যে কোনো একটা জায়গা যে এনভায়রনমেন্ট আছে সেই ক্যারিং ক্যাপাসিটিটা হচ্ছে সেই ক্যাপাসিটি যেটা হচ্ছে এর বেশি পপুলেশন এখানে ধরবে না। যখন কে ইজুকাল টু এন হয়ে যাবে, অর্থাৎ পপুলেশনের সংখ্যা এবং ক্যারিং ক্যাপাসিটি যখন সমান হয়ে যাবে, তখন কিন্তু ওই পপুলেশনের আর কোনো বৃদ্ধি হবে না। তো এই ইকুয়েশনটা তোমরা মাথায় রাখবে যে কোনো পপুলেশনের বৃদ্ধি কখন হবে না, যখন ক্যারিং ক্যাপাসিটি এবং পপুলেশনের জীবের সংখ্যা সমান হয়ে যাবে, অর্থাৎ পপুলেশন সাইজ ক্যারিং ক্যাপাসিটির সঙ্গে সমান হয়ে যাবে। এই ইকুয়েশনটা মাথায় রাখবে। এখান থেকে একটা কোশ্চেন হতে পারে যে কখন পপুলেশনের আর কোনো বৃদ্ধি ঘটবে না, যখন কে ইজুকাল টু এন, কে ইজুকাল টু এন বাই টু, কে ইজুকাল টু এরকম তোমাকে এটসেট্রা দিতে পারে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। আরও একটা কোশ্চেন করতে পারে, সেটা হচ্ছে কখন পপুলেশনের গ্রোথ সর্বাধিক হবে, কখন পপুলেশনের গ্রোথ সর্বাধিক হবে। এটা হচ্ছে অর্থাৎ পপুলেশনের গ্রোথ কি, ডিএন বাই ডিটি ইজ ইকুয়াল টু আর এন ইন্টু 1 - n/k। এটা হচ্ছে কোনো একটা পপুলেশনের বৃদ্ধি, তাই তো? তাহলে পপুলেশনের বৃদ্ধির হার কোনটা, ডিএন বাই ডিটি। তো বলছে যে এই যে পপুলেশনের বৃদ্ধির হার, এটা কে এর কোন মানের জন্য ম্যাক্সিমাম হবে, সব থেকে বেশি হবে কে এর কোন মানের জন্য। এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা কিন্তু পরীক্ষায় দেয়। তোমরা অ্যান্সারটা জাস্ট মনে রাখবে, সেটা হচ্ছে কে বাই টু যদি আসে, তাহলে অর্থাৎ কে অর্থাৎ কি দাঁড়ালো, হাফ কে, অর্থাৎ কে এর মান যখন হাফ হয় কোনো একটা পপুলেশন, অর্থাৎ ক্যারিং ক্যাপাসিটির মানে বোঝাতে চাইছি এটা, যে কোনো একটা পপুলেশনে যে জীবের সংখ্যা অর্থাৎ এনটা, এন ইজ ইকুয়াল টু যখন কে বাই টু বা হাফ কে হয়, তখন পপুলেশনের বৃদ্ধি সর্বাধিক হয়। অর্থাৎ এই যে পপুলেশন, এর ক্যারিং ক্যাপাসিটি কে, মনে করো 100টা জীব থাকতে পারে। এই পপুলেশনে এখন বর্তমানে এন আছে কত, এখন আছে 50টা। তার মানে কি হচ্ছে, জীবের সংখ্যা 50টা আছে, তার মানে কে এর অর্ধেক আছে। তার মানে এন ইজিক্যাল টু অ্যাকচুয়ালি কত আছে, 50, মানে কত, কে বাই টু, কারণ কে ইজিক্যাল টু কত, 100। তাহলে এখানে পপুলেশনের জীবের সংখ্যা কত, অ্যাকচুয়ালি 50 বা ক্যারিং ক্যাপাসিটির অর্ধেক আছে। তাহলে ক্যারিং ক্যাপাসিটির অর্ধেক অর্থাৎ এন ইজিক্যাল টু যখন কে বাই টু বা এন এর সংখ্যা যখন ক্যারিং ক্যাপাসিটির অর্ধেক হয়, তখন সেই পপুলেশনের বৃদ্ধির হার অর্থাৎ ডিএন বাই ডিটি ম্যাক্সিমাম হয়, ডিএন বাই ডিটি সর্বাধিক হয়। বুঝতে পেরেছো ব্যাপারটা? ব্যাপারটা আমি আরো একবার বলছি, কোনো একটা পপুলেশনের বৃদ্ধির হার কখন সর্বাধিক হয়, কিসের সাপেক্ষে, কে এর কোন মানের সাপেক্ষে কোনো একটা পপুলেশনের বৃদ্ধির হার সর্বাধিক হয়, সেটা হচ্ছে কে যখন হাফ হয়, অর্থাৎ ক্যারিং ক্যাপাসিটির অর্ধেক। কে যখন হাফ হয় কি, এন ইজিক্যাল টু যখন হাফ কে হয়, অর্থাৎ কোনো একটা পপুলেশনের জীবের সংখ্যা যখন ক্যারিং ক্যাপাসিটির অর্ধেক সংখ্যায় থাকে, তখন সেই পপুলেশনের বৃদ্ধির হার সর্বাধিক হয়। এটা কিভাবে হয়, এটা জাস্ট একটা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনটা আমি তোমাদেরকে বলছি। এই ইকুয়েশনটা যে মনে রাখতে হবে সেটা কিন্তু কোনো ব্যাপার না, জাস্ট কিভাবে হয় সেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি, ব্যাপারটা একটু দেখবে। কীরকম, আমরা জানি যে কোনো একটা পপুলেশনে কোনো এক বিষয় ম্যাক্সিমাম কখন হবে, কোনো একটা বিষয় ম্যাক্সিমাম তখনই হবে যখন তার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 0 হবে আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ নেগেটিভ হবে বা 0 থেকে কম হবে। কি বললাম, কোনো বৃদ্ধি বা কোনো কিছু যখন ম্যাক্সিমাম কখন হবে, ম্যাক্সিমাম তখন হবে যখন ফার্স্ট অর্ডার, তোমরা অঙ্ক শুনেছো, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, তাই তো, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যখন 0 হয় আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যখন 0 থেকে কম হয় অর্থাৎ নেগেটিভ হয়, তখন সেটাকে আমরা বলতে পারি ম্যাক্সিমাম হয়। এটা হচ্ছে ম্যাথামেটিক্যাল রুলস। তাহলে এইখান থেকে দেখতে হবে যে সেই ব্যাপারটা কোন মানের জন্য আসছে। দেখো অ্যাকচুয়ালি ডিএন বাই ডিটি ইজ ইকুয়াল টু আমরা জানি আর এন ইন্টু 1 - n/k, এটা আমরা জানি, তাই তো? এবার দেখো এটাকে সলভ করো। যদি এইটা অর্থাৎ এইটা ম্যাক্সিমাম হবে, ডিএন বাই ডিটি ম্যাক্সিমাম হবে এন এর কোন মানের জন্য, কার সাপেক্ষে, কে এর সাপেক্ষে। তাহলে এইটাকে আমরাকে কি করতে হবে, ডিএন বাই ডিটি, এটাকে কিন্তু আমাদেরকে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ প্রথমে আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করে দেখতে হবে। তাহলে ডিএন বাই ডিটি
ইজিক্যাল টু যদি এ ধরি, তাহলে এখানে ভ্যারিয়েবল হচ্ছে এন। তাহলে এন এর সাপেক্ষে এই এ কে আমাদেরকে কী করতে হবে, তাহলে এ ইজিক্যাল টু কী দাঁড়ালো, এ ইজিক্যাল টু দাঁড়ালো আর এন ইন্টু ওয়ান মাইনাস এন বাই আর এন বা ওয়ান মাইনাস এন বাই কে, তাই তো? এটার ডেরিভেটিভ আমাদেরকে করতে হবে। তাহলে অ্যাকচুয়ালি এ ইজিক্যাল টু দাঁড়ালো আর এন মাইনাস আর এন স্কোয়ার বাই কে, তাই তো? এবার এটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যদি করি তাহলে কি হবে, ডি এ বাই ডিএন ইজ ইকুয়াল টু, এখানে কি দাঁড়াবে, এখানে দাঁড়াবে দেখো আর এনটা 1 হয়ে যাবে, তাহলে আর মাইনাস আর বাই কে, এখানে 2 সামনে চলে আসবে, তাহলে 2n, তাই তো? এবার এটাকে যদি আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করি তাহলে ডি টু এ বাই ডিএন টু ইজুকাল টু কত দাঁড়াবে, ইজুকাল টু দাঁড়াবে 0, এটা কনস্ট্যান্ট যেহেতু তাহলে এটা মাইনাস 0 হয়ে যাবে, মাইনাস আর বাই কি দাঁড়াবে, আর বাই কে ইন্টু এনটা 1 হয়ে যাবে, মানে 2 ইজুকাল টু কত দাঁড়ালো, মাইনাস 2r বাই কে, এই ব্যাপারটা দাঁড়ালো। তাহলে মাইনাস 2r বাই কে এটা কিন্তু 0 থেকে ছোট। তাহলে এখানে আমি কি বলেছিলাম, ম্যাক্সিমাম ফার্স্ট অর্ডার যখন কি হবে 0 হবে, আর সেকেন্ড অর্ডার যখন 0 থেকে ছোট হবে, এটা মিলেছে 0 থেকে ছোট, তাহলে ডিএন বাই ডিটি আমরা কি পেলাম, ম্যাক্সিমাম হবে। এবার ঘটনা হচ্ছে ডিএন বাই ডিটি ম্যাক্সিমাম কখন হবে, অর্থাৎ কখন হবে, যখন এই ডিএন বাই ডিটির ডেরিভেটিভ, ফার্স্ট অর্ডারের ডেরিভেটিভ 0 হবে। তাহলে কোন পয়েন্টে 0 হবে সেটা বার করতে, কোন পয়েন্টে ম্যাক্সিমাম হবে সেটা বার করতে গেলে এই যে ফার্স্ট অর্ডারের ডেরিভেটিভটা হয়েছে সেটা 0 হতে হবে। তাহলে সেটা কত, ডিএ বাই ডিএন কত, আর মাইনাস আর বাই কে ইন্টু 2n, এটা ইজিক্যাল টু 0 হতে হবে, তাই তো? তাহলে এটা ইজিক্যাল টু যদি 0 হতে হয় তাহলে আমরা দেখো এখানে কি পেয়েছিলাম, 0 হচ্ছে কিনা দেখো এটা, তাহলে এটা মাইনাস করলে কি হবে, এটা মাইনাস করলে হবে আর বাই কে ইন্টু 2n ইজিক্যাল টু আর এদিকে চলে আসলে এটা হয়ে যাবে আর, তাই তো? এবার কি হবে, এই আর কেটে যাবে, তাহলে 2n বাই কে ইজিক্যাল টু কি হচ্ছে, কে ইজিক্যাল টু 1, তাই তো? বা বলতে পারি যে n ইজিক্যাল টু কে বাই 2। তাহলে দেখো n এর মান যদি কে বাই 2 হয় তাহলে কি বলছি, যে ডিএন বাই ডিটি ম্যাক্সিমাম হচ্ছে, তাই তো? তাহলে ডিএন বাই ডিটি বা বৃদ্ধির হার ম্যাক্সিমাম হচ্ছে কখন হচ্ছে, যখন n ইজিক্যাল টু কে বাই 2, বুঝতে পেরেছো? তাহলে আমরা কি বলতে পারি, কোনো পপুলেশনের বৃদ্ধির হার সর্বাধিক হবে কখন হবে, যখন সেই পপুলেশনের জীবের সংখ্যা ক্যারিং ক্যাপাসিটির অর্ধেক থাকবে, অর্থাৎ কে এর অর্ধেক থাকবে। এটা পরীক্ষায় আসে যে কোনো একটা পপুলেশনের বৃদ্ধির হার কখন সর্বাধিক হবে, যখন কে বাই এন ইজিক্যাল টু কে বাই 2, বা বলে এন ইজিক্যাল টু কে, বা বলে এন ইজিক্যাল টু কে বাই 4, কোন অপশানটা হবে? অবভিয়াসলি এখানে অপশান 1 হবে, বুঝতে পেরেছো? অবভিয়াসলি অপশান 1 হবে, কে এন ইজিক্যাল টু কে বাই 2। এটা পরীক্ষায় আসে, যারা নিট দেবে তারা একটু মাথায় রাখবে। ওকে, থ্যাংক ইউ। চ্যাপ্টার শেষ, পরের দিন আমরা নেক্সট চ্যাপ্টার শুরু করব। এর পরের দিন নেক্সট চ্যাপ্টার শুরু করার আগে এই টোটাল চ্যাপ্টার উপরে আমি কিন্তু তোমাদেরকে একটা কোশ্চেন করব, সেই কোশ্চেনের উত্তর দিতে হবে, এবং এই চ্যাপ্টারটা টেস্ট কিন্তু আমি নেব। থ্যাংক ইউ।